বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বর্তমান সময়ে একটি বিশেষ রোগ যা প্রতি মানুষের মাঝেই দেখা যাচ্ছে, যেটির নাম হলো গ্যাস্ট্রিক। এটা একদম শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রায় প্রতিটি লোকেরই এই সমস্যা বিদ্যমান। বিভিন্নজন বিভিন্ন প্রকার ওষুধ খেয়ে আসছেন। তো এই গ্যাস্ট্রিক হলো মূলত পাকস্থলীর সমস্যা, অর্থাৎ পাকস্থলীতে অস্বস্তি বোধ। তো এই গ্যাস্ট্রিকের প্রথমে আমরা জেনে নেব গ্যাস্ট্রিকের সাধারণ লক্ষণগুলো। এই লক্ষণগুলো হলো পেটে ব্যথা বা অস্বস্তি, পেট ভারী ভারী লাগা, বদহজম, বুক জ্বালা, বমি বমি ভাব, ঢেকুর, মলের সাথে রক্ত যাওয়া, অম্লতা, পেট ফাঁপা, ক্ষুধামন্দা, খাবারের মধ্যে বা রাতে পেটের অঞ্চলে জ্বালা, ঘন ঘন পেট খারাপ, হিসকি, পিঠে ব্যথা, আলসার কিংবা আলসার থেকে বা পাকস্থলী থেকে রক্তপাত, খাওয়ার পরে বেশি অস্বস্তি লাগা, মনে হয় পেটটা ভরে আছে, মুখের মধ্যে টক, খাদ্যনলীতে খাদ্য আসে, অনেক সময় খাদ্যনলীতে খাদ্য পাকস্থলী থেকে খাদ্যনলীতে ফিরে আসে। তো এই লক্ষণগুলো হলো সাধারণ লক্ষণ। এরপর আরও কিছু আছে গুরুতর লক্ষণ, যেমন বমি, রক্ত বমি, কালো দুর্গন্ধযুক্ত বা আংশিক হজম হওয়া মলত্যাগ, প্রচণ্ড পেটে ব্যথা বা বুকে ব্যথা, খাবার গিলতে সমস্যা হওয়া, গিলতে গেলে মনে হচ্ছে গলায় আটকে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই ওজন হ্রাস পাওয়া অর্থাৎ ওজন ধীরে ধীরে কমে যাওয়া, চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া। এই লক্ষণগুলি খুব গুরুতর লক্ষণ। এই লক্ষণগুলি দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো এই গ্যাস্ট্রিকটা মূলত কী কারণে হয়ে থাকে? এই গ্যাস্ট্রিক সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে মানসিক চাপ, অর্থাৎ মানসিক বিভিন্ন চাপ, বিভিন্ন পারিবারিক, শারীরিক, অন্যান্য সমস্যার কারণে, মানসিক কাজ করার কারণে মানসিক যে প্রেশারের সৃষ্টি হয়, সেই চাপের কারণে গ্যাস্ট্রিক হয়ে থাকে। অতিরিক্ত মশলাদার, তৈলাক্ত, চর্বিযুক্ত ভাজা খাবার, কফি সেবন, ধূমপান, রাতে ভারী খাবার খাওয়া, অ্যাসপিরিন বা অন্যান্য ব্যথানাশক ঔষধের ঘন ঘন ব্যবহার, এমন ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিতও এই কারণেও গ্যাস হতে থাকে। অতিরিক্ত অ্যালকোহল সেবন, অতিরিক্ত ওজন, স্থূলতা অর্থাৎ খুব মোটা বা শারীরিক স্থূলতা বৃদ্ধি, এ জাতীয় ব্যক্তি। তারপর গর্ভ অবস্থাতেও সাধারণত গ্যাস দেখা দিতে পারে। তো আমাদের মাঝে যদি এরকম দেখা দেয়, তাহলে তাৎক্ষণিক আমরা তো আর ডাক্তার খুঁজে পাবো না। বাড়িতে আমরা কিভাবে তাৎক্ষণিক প্রতিকার পেতে পারি? তো আমরা কয়েকটি পর্যায়ে উপকার পাইতে পারি তাৎক্ষণিকভাবে। তার মধ্যে 1 নাম্বার হলো 1 গ্লাস গরম পানিতে অর্ধেক লেবুর রস ও সামান্য বিট লবণ মিশিয়ে পান করা যেতে পারে। অর্থাৎ 1 গ্লাসের মধ্যে অর্ধেক লেবুর রস চিপে নিয়ে তার মধ্যে সামান্য বিট লবণ দিয়ে পান করা যেতে পারে। তাহলে অনেকটা সঙ্গে সঙ্গে রিলিফ হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর হলো 1 চামচ আদার রসের সাথে 1 চিমটি গোলমরিচের গুঁড়ো ও লবণ মিশিয়েও খাওয়া যেতে পারে, তাহলেও কিছুটা উপকার হবে। তারপর 3 নম্বর হলো জিরা ফুটিয়ে সেই পানি পান করলে উপকার পাওয়া যায়। অর্থাৎ পানির মধ্যে জিরা দিয়ে গরম করে ফুটিয়ে নিয়ে সেই পানিটা যদি সেবন করা যায়, তাহলেও তাৎক্ষণিক উপকার হবে। আপনার এই গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিলে কখন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন? 2 সপ্তাহের বেশি ধরে গ্যাস্ট্রিক সমস্যা থাকলে, মলের সাথে রক্তপাত হলে, বমি হলে, অত্যধিক যদি বমি হয়, তারপর আলসার থেকে যদি রক্তপাত হয়, এই রকম অবস্থা দেখা দিলে অবশ্যই আমরা দ্রুত গতিতে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করব। তো এই গ্যাস্ট্রিক চিকিৎসা না করালে আমরা দেখা যাচ্ছে দীর্ঘদিন, এটা একদম মরণাপন্ন হয়তো সমস্যা নয়, দীর্ঘদিন গ্যাসের সমস্যায় অনেকে ভুগতে থাকেন চিকিৎসা না করে থাকেন। তো এই চিকিৎসা না করাইলে অনেক সময় অনেক বড় প্রকার অসুস্থতা দেখা দিতে পারে। তো চিকিৎসা না করালে যা হতে পারে তা নিয়ে আমরা এখন একটু
আলোচনা করব। অন্ত্রে পাকস্থলী সামগ্রী প্রবাহে বাধা, অর্থাৎ আমরা যে খাদ্যগুলো খাই তা প্রথমে জমা হয় পাকস্থলীতে বা স্টোমাকে, এখান থেকে এগুলো নিম্ন পেটে বা অন্ত্রে চলে যায়। তো এই অন্ত্রে এটা সহজে যায় না, অর্থাৎ ঠিকঠাক মতো হজম না হলে এটা সাধারণত পরবর্তী অন্ত্রে যায় না, এটাতে বাধা প্রদান করে। তারপর আলসার থেকে রক্তপাত হয়। আলসার বলতে পাকস্থলীতে কোনো ক্ষত সৃষ্টি হইতে পারে ধীরে ধীরে, সেই ক্ষত থেকে রক্তপাত হইতে পারে। অত্যধিক বমি হইতে পারে। খাদ্যনালীতে দাগ পড়ে, অর্থাৎ আমাদের মুখ থেকে পাকস্থলী পর্যন্ত যে খাদ্যটা যায় এই নালীর মধ্যে স্পট পড়তে পারে। এই খাদ্যনালীটা সংকুচিত হইতে পারে, শক্ত হয়ে যেতে পারে, যাকে বলা হয় খাদ্যনালীর স্ট্রাকচার। খাদ্যনালীতে আলসার বা ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তো এই গ্যাস্ট্রিকের অবশ্যই দীর্ঘদিন কেউ যদি ভুগতে থাকেন, অবশ্যই একজন ভালো গ্যাস্ট্রোলজি বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আপনারা প্রতিকার নেবেন। তা না হলে এই গুরুতর অসুস্থতাগুলো দেখা দিতে পারে, এমনকি আমরা আলসার কিংবা ক্যান্সারেও ভুগতে পারি। তো যারা দীর্ঘদিন থেকে গ্যাস্ট্রিকে ভোগেন তারা যদি অনেক সময় খাদ্য নিয়ন্ত্রণ করেও অনেকটা গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে পারেন। তো যে খাদ্যগুলো আমাদের সহায়ক, হজম সহজে হয়, সেই খাদ্যগুলো যেগুলো খাওয়া উচিত সেগুলোর মধ্যে থেকে পেঁপে, লাউ, কুমড়া সহ সব ধরনের সবজি আমরা খেতে পারি। ফলের মধ্যে কলা, পেঁপে, আপেল, তরমুজ, আম, পেয়ারা, জাম, নাশপাতি, আনার ইত্যাদি আমরা সেবন করতে পারি। এমনকি ওটস বা শস্য জাতীয় দানাদার খাদ্যগুলো আমরা খাইতে পারি। চর্বিহীন প্রোটিন যেগুলো সেগুলো খাবো, যেমন মাছ, ডাল, দুধ, মাছ এগুলো চর্বি মুক্ত করে, দুধটাকে সর না খেয়ে একদম ননি মুক্ত করে আমরা দুধ খেতে পারি। তারপর মাছেও চর্বি যুক্ত মাছগুলো খাবো না, চর্বি ছাড়া মাছ খাওয়া যাবে। তারপর স্বাস্থ্যকর ফ্যাট যেগুলো, যেমন আটা, শস্য, জলপাই তেল, এগুলো খাওয়া যেতে পারে। তো এছাড়াও প্রদাহ বিরোধী যেগুলো প্রদাহ সৃষ্টি করে না, যেমন আদা, হলুদ খাওয়া যেতে পারে। তারপর ডাবের জল, গ্রিন টি, পরিষ্কার স্যুপ, ঠান্ডা দুধ, গরম দুধ খাওয়া যাবে না। নরম ভাত, জাউ ভাত, নরম রুটি, কম ঝাল ও তেল দিয়ে রান্না করা তরকারি, কম ঝাল এবং কম তেল দিয়ে রান্না করা তরকারি খেতে হবে। শিং, রুই, কাতলা, পুঁটি, ট্যাংরা, পাবদা মাছ, দেশি বা কক মুরগি খাওয়া যেতে পারে। যে খাবারগুলো আমাদের বর্জন করা, পরিহার করা প্রয়োজন, যেগুলো খাইলে সমস্যা বেশি হইতে পারে, সেই খাবারগুলো সম্পর্কে বলবো। সেগুলো হচ্ছে সাধারণত কাঁঠাল, চা, কফি, চকলেট, অম্লীয় জাতীয় খাদ্য, মশলাযুক্ত, চর্বিযুক্ত, ভাজা পোড়া, অতিরিক্ত তৈলাক্ত, ভুনা, কষা, ঝাল, ফ্রিজেড ড্রিঙ্কস, অ্যালকোহল, দুধ ও দুধের তৈরি যে কোনো খাবার, যে কোনো ধরনের শাক গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দেয়। গরু ও খাসির মাংস গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দেয়। তারপর ইলিশ, পাঙ্গাস, গলদা, চিংড়ি এই জাতীয় মাছগুলো খাইলেও গ্যাসের সমস্যা বেশি হতে পারে। ভর্তা, শুটকি মাছ, আচার, চাটনি, ধূমপান, জর্দা, পান, তামাক, মদ পান, বাহিরের বা হোটেলের তৈরি খাবার, গভীর রাতে খাবার, এই খাবারগুলো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। খাওয়ার অভ্যাস, আমরা এই খাবারগুলো কিভাবে খাবো গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে থাকলে? একসঙ্গে বেশি না খেয়ে অল্প করে ঘন ঘন খাবার খেতে হবে। অনেকগুলোও খাবো না, দীর্ঘ সময় পরেও খাবো না, ঘন ঘন খাবো, কিন্তু অল্প অল্প করে খাবার খেতে হবে। খাবার ভালো করে চিবিয়ে খাবেন। ধূমপান এবং চুইংগাম এড়িয়ে চলবেন। খাবার আধা ঘন্টা পর পানি পান করবেন। ভাত খাচ্ছেন, খাওয়ার মাঝে আপনি 2-4 গ্লাস ভাত খেয়ে পানি খাচ্ছেন, অথবা খাওয়ার সঙ্গে সঙ্গেই পানি খাচ্ছেন, এইটা না করে খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা অপেক্ষার পরে পানি পান করবেন। কেননা এই পানি পান সঙ্গে সঙ্গে করলে হজম ব্যাহত হয়। তারপর কিছু লাইফ স্টাইলের পরিবর্তন নিয়ে আসতে হবে। যদি কারো থাকে ভালো, আর যদি না থাকে লাইফ স্টাইলটা একটু চেঞ্জ করে স্বাস্থ্যকর লাইফ স্টাইল করতে হবে।
যেমন গ্যাস্ট্রিকের রোগীদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে, তারপরে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, ওজন যেন বৃদ্ধি না হয়, মানসিক চাপ হ্রাস করতে হবে, মানসিক চাপ থেকে নিজেকে যতটুকু পারা যায় মুক্ত রাখতে হবে, ঘুমানোর সময় বালিশ অবশ্যই ব্যবহার করতে হবে, অর্থাৎ মাথাটা যেন একটু উপরের দিকে থাকে, সমতলে না থেকে। খাবার 1 ঘন্টা পর বিছানায় যেতে হবে, অর্থাৎ অনেকেই ভাত খেয়েই দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো, এটা করা যাবে না। কমপক্ষে খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা আপনি অন্যান্য কোনো কাজ করবেন, বসে থাকবেন বা হাঁটাহাঁটি যেটাই করলেন, তারপরে আপনি রাতে শুয়ে পড়বেন। তবে 1 ঘন্টার মধ্যে অবশ্যই শোয়া ঠিক হবে না। খাওয়ার পর ভারী এবং নিচু হয়ে বা ঝুঁকে কাজ করা থেকে বিরত থাকতে হবে। খাওয়ার পরপরই অনেকে কাজ করে, কাজ করা যাবে, অসুবিধা নেই, কিন্তু ভারী কাজ করা যাবে না খেয়ে উঠি, এবং সামনের দিকে ঝুঁকে বা নিচু হয়ে কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। নিয়মিত নামাজ পড়া উত্তম, নামাজ পড়লে অনেকটা গ্যাসের উপকার হবে। সকালের নাস্তাটা 8টার মধ্যে, দুপুরের খাবার 2টার মধ্যে এবং রাত্রের খাবার অবশ্যই 10টার মধ্যে খেতে হবে। এই মূলত গ্যাস্ট্রিক নিয়ে সাধারণ আলোচনা। এরপর আমি গ্যাস্ট্রিকের উত্তম প্রতিষেধক বা উত্তম চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিকে, তবে এটা খুব গবেষণার বিষয়। ডাক্তারের শরণাপন্ন হয়ে লক্ষণিক চিকিৎসা হোমিও, সব লক্ষণগুলো ডাক্তারকে বলে বা ডাক্তার সাহেব সব লক্ষণ ক্রমান্বয়ে শুনে কখন বৃদ্ধি হচ্ছে, কখন কমতেছে, কখন সমস্যা হচ্ছে, কি খাইলে সমস্যা হচ্ছে, এই সব বিষয়গুলো জেনে নিয়ে ডাক্তাররা লক্ষণ অনুযায়ী ব্যবস্থাপত্র করে থাকেন। তবে তার মধ্যে আমি সাধারণভাবে দেখেছি যেগুলো অত্যন্ত এই গ্যাস্ট্রিক রোগীর জন্য কার্যকরী ওষুধ, সেগুলো কয়েকটি নাম বলছি। তবে এগুলো নর্মালি 2-1 বার খেয়ে দেখতে পারেন, কাজ হলে হলো, না হলে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন বা সব লক্ষণ বলে ব্যবস্থাপত্র গ্রহণ করবেন। এই বেশি কার্যকরী ওষুধগুলোর মধ্যে রয়েছে নাক্সভোম, ক্যালকার, ফসফরাস, আর্সেনিক অ্যালবাম, রোভিনিয়া, আইরিসভার প্রভৃতি। এগুলো ছাড়াও অনেক ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে গ্যাস্ট্রিক রোগের, তবে এইগুলো সাধারণত অধিক ব্যবহৃত হয় এবং অধিক গ্যাস্ট্রিক লক্ষণের সাথে এগুলো মিলে যায়। তো যাই হোক, আমি আমার দেখা বা আশপাশে পর্যবেক্ষণে যতটুকু মনে হচ্ছে, তাতে বিশেষ করে বাংলাদেশের 80-90% ব্যক্তি এই গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত। তারা দেখা যাচ্ছে কেউ নিয়মিতই এই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করছেন, কাউকে হয়তো মাঝে মাঝে করতে হচ্ছে। আর ডাক্তারি করতেও আমি দেখি ইদানিং একদম ছোট ছোট বাচ্চাদেরও দেখা যাচ্ছে গ্যাস ফর্ম করতেছে। তো সেই কারণে এই রোগটা থেকে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। সচেতন থাকলে আশা করা যায় এই রোগ থেকে আমরা মুক্ত অবস্থায় থাকতে পারবো। সকলেরই সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।